মহাপ্রভু জগন্নাথ সম্পর্কে আমাদের সকলেরই নতুন সাংবাদিক নেই আমরা জানি, কিন্তু মাঠে বাংলাদেশের প্রতিষ্ঠা করি আপনাদের সামনে পুরীর বদলে পুরীর একজন চেয়ারম্যানে আমার এই পরিবার যে চেষ্টা বাংলা করি একে ধন্যবাদ না জানি অবশ্যই তার সঙ্গে আমি বলবো আমাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। আজকে বংশধর ইমাম দাস আমি দেখি ওর মধ্যে একটা ওই ধরনের চিন্তা রয়েছে যেটা করবো। প্রধান পৃষ্ঠপোষক আপনারা শুনে রাখুন, কলকাতার বাইরে ছিলেন, অনেক দূরে হায়দ্রাবাদে, সেখান থেকেও কিন্তু উনি সমস্ত জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা সকলেই আমাদেরকে আবারও রাজনৈতিকভাবে সমর্থন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন। রথযাত্রার মেলার উদ্বোধন, এবং যেমন আপনারা শুনলেন যে রথযাত্রার মেলা সূচনা গত বছর হয়, এবং যে মন্দির প্রতিষ্ঠা এবং জগন্নাথ প্রতিষ্ঠা স্বয়ং গুরুজিও ছিলেন, এবং আমরা উদ্বোধনও যেটা করলাম গুরুজির আশীর্বাদ নিয়ে, মাননীয় সাংসদ এবং আমি ছিলাম, আপনারা সকলেই ছিলেন। এবং তারপরে এর গতিটাও বেড়েছে, উৎসাহ বেড়েছে, ভক্তিও বেড়েছে, যে যার জন্যে এত পরিশ্রমের মধ্যে দিয়েও রথযাত্রা যাতে করা যায়, একটা রথ বের করা যায় তার পরিকল্পনা নিয়ে সেটাও সাফল্যমণ্ডিত হয়েছে। সেই ভাবনা চিন্তা নিয়ে একবারই এখানে রথের একবারই আমেজটা ভর্তি। আজকে এখানে আমরা যে মেলার সূচনা করছি, উদ্বোধন করছি, আগামীকাল রথযাত্রার দিনেতে ঠাকুরের সমস্ত যে বিধি ইত্যাদি নিয়ম ইত্যাদি মেনে কালকে মন্দিরের দ্বারটা খুলবে এবং সাজসজ্জা, প্রসাদ, ঠাকুরকে খাওয়ানো ইত্যাদি, তারপর ঠাকুরকে নিয়ে এসে এই বেদিতে আমাদের এই দুর্গা মঞ্চের একটা জায়গায় ওই বেদি সুন্দর করে সাজিয়ে সেখানে ঠাকুর বসবেন, এবং একবারই প্রজার মধ্যে, মানুষের মধ্যে ভগবান বসবেন এবং দর্শন দেবেন। আপনারা জানেন সমান্তরালে পুরীতে সকলেই দেখেনও, টিভিতেও দেখেন, যার যার মোবাইলেও দেখবেন, যে সেখানেও নিশ্চয়ই এটা আমাদের সংশোধনী করতে হবে, এবং সেইটা আপনারা সেই দিক নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারে আমি সভাপতি বন্ধুদের বাতিগ্রস্ত বলব, অন্যদিকে বরণ করে নিতেন একটু গণতান্ত্রিক জড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে বাতির পাশাপাশি থেকে আমরা নিমিত্ত মাত্র বাবুবাকে ডেকে নেব। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শশী পাজা মহাশয়া রয়েছেন আমাদের এই কমিটির সঙ্গে যারা যুক্ত, এবং কিছু ব্যক্তিত্ব যারা কমিটির সঙ্গে না থাকলেও বাইরে থেকে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মন্দিরের পক্ষ থেকে। আজকের অনুষ্ঠান আপনারা জানেন, আজকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে একটু পরেই। আমরা যেভাবে বিগত বছর এই কমিটির সঙ্গে ছিলাম, আমাদের পক্ষ থেকে যেভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম, এবছরও আমরা আছি, আগামী দিনও আমরা এই কমিটির সঙ্গে থাকবো। অনেক বক্তা রয়েছেন,
যেহেতু আমরা পুরনো সব কিছুতে গণবিবাহ থেকে শুরু করে যত রকম কাজ হয় এখানকার দুর্গাপুজো সবেতেই থাকার চেষ্টা করি, তাই আগামী দিনে থাকার প্রতিশ্রুতি দিয়ে সকলকে যারা আগত দর্শক এসছেন প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রথযাত্রা উৎসব এবং গত বছরই আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলকে নিয়ে। আমরা প্রেস কনফারেন্সে আপনাদের বলেছি যে আমাদের বিশেষত্ব হচ্ছে অন্নভোগ। এই অন্নভোগ আপনি যখন জগন্নাথ মহাপ্রভুর অন্নভোগ আপনি খাবেন, এইটুকু হাঁড়িতে আপনি দেখবেন 10 জন খেতে পাচ্ছেন, যেটা পুরীতেও হয়। আর অন্নভোগ খাওয়ার পর আপনাকে ফোন করে জানাতে হবে যে আপনি পুরী ধামে পুরীর অন্নভোগ খেলেন না বাগবাজার মহাপ্রভুর অন্নভোগ খেলেন, ডিফারেন্স কিছু থাকবে না। এটাই মহাপ্রভুর লীলা। এই অন্নভোগের জন্য কতজন আসছে পুরীর? আমাদের অন্নভোগের জন্য টোটাল 13 জন এসছে, প্রায় 9 কুইন্টাল। কত মানুষের জন্য? 9 কুইন্টাল, 5000 হাঁড়ি, এবং প্রতিদিন 4 থেকে 5000 মানুষকে থালিতে দেওয়া হবে। ভাবিদা, বিশেষত্ব কি থাকছে মেলার? মেলার বিশেষত্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে দেখতে গেলে পুরোনো দিন সব পুতুল নাচ, যাত্রা, ম্যাজিক, রামায়ণ গান, কীর্তন গান, রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের শ্রীখোল সবটাই থাকছে। আমাদের শ্রী কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কোথায় থাকবে? আমাদের শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির থেকে এই মাঠে আসবেন। আগামীকাল সকাল 9টায় আমরা রথ টানা শুরু করব। 11:30টার মধ্যে এখানে আসবে এবং 12টায় ভোগ লাগবে, 1টায় ভোগ ডিস্ট্রিবিউশন হবে, দিয়ে আমাদের পুজো স্টার্ট হয়ে গেল। এছাড়া মেলায় আপনি একটা রথের মেলা, আমরা কিন্তু কোনো কর্পোরেট মেলা করিনি। আপনি দেখতে পাবেন এই রথের মেলা যেরকম একটু গ্রাম্য পরিবেশে রথের মেলা হয়, ঠিক তেমনি রথের মেলা আমরা বাগবাজারের বুকে তুলে ধরেছি। কারণ সবসময় কর্পোরেট জায়গায়, কর্পোরেট মেলাতে এই অনেক কিছু আছে, নাম বলছি না, অমুক পাস তমুক পাস ইত্যাদি ইত্যাদি। আমি বলতে চাইছি এটা যে কর্পোরেট সিস্টেমকে ভেঙে আমরা সেই পুরনো দিনকে ফিরিয়ে আনছি এই বাগবাজার দুর্গানগরে। যে দুর্গানগরে 1938-39 সালে দেশ ও বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন দুর্গা উৎসবে, বাগবাজার দুর্গা পুজো, সার্বজনীন দুর্গা পুজো। শিয়ার দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বহু মানুষের ইতিহাস এই দুর্গানগরে আছে। এখনো পর্যন্ত আমাদের দুর্গাপুজোর সময় দেখবেন লাঠি খেলা হয়, ছুরি খেলা হয়। কারণ 1938-39 সালে দুটো জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী তৈরি করছিলেন, লুকিয়ে তখন স্বাধীনতা সংগ্রামী তৈরি করতে হতো। সেই সময় বাগবাজার থেকে বহু স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছিলেন এবং এখান থেকে বহু নামি দামি স্বাধীনতা সংগ্রামী অ্যারেস্ট হয়েছিল। অর্থাৎ এই ঐতিহ্য, সেই ঐতিহ্যকে রাখতে গিয়ে আজকে মেলাটাও আমরা ঠিক গ্রাম্য মেলা টাইপের করেছি। প্রশাসনের দিক থেকে পুরোপুরি তৈরি, প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো বারবার বলেছেন মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করতে হবে। মানুষকে নিয়ে কাজ করতে গেলে একটা কিছু করতে হবে। সেই জন্যেই এই মাঠে দেখবেন অনেকগুলো অনুষ্ঠান হয়, তার মধ্যে মেলা একটি। বিশেষত্ব আমাদের যে ফুল, ধরুন আমাদের এই 11-12 দিন 15 দিনের যে ফুল, একটি ফুলও গঙ্গার ঘাটে পড়ে না, সমস্ত ভক্তবৃন্দর হাতে আঁচলে বেঁধে নিয়ে যায়। আর এবছর আমাদের বিশেষত্ব হচ্ছে পুরী ধামে গিয়ে আপনারা যেমন প্রদীপ দেখাতে পারবেন, পুরী ধাম থেকেই প্রদীপ এসছে, পুরী ধাম থেকেই তার চলতে এসছে, পুরী ধাম থেকে সেই ঘিত এসছে এবং এখানে সেই সিস্টেম চালু করছি। 10 টাকার বিনিময়ে আপনি প্রদীপ দেখাতে পারবেন মহাপ্রভুকে, আপনার মনের কথা বলতে পারবেন। শোনা বেশ 17 তারিখ
অবশ্যই ভুলবেন না। 365 দিন আপনি মহাপ্রভুকে 364 দিন আপনি মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন না। একটি দিন, সেটি হচ্ছে 17ই জুলাই বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সমাবেশ মহাপ্রভু থাকবেন, তাকে স্পর্শ করতে পারেন। স্পর্শ করে আপনি দেখবেন যে আপনার শরীর যেমন নরম গরম, আমাদের মহাপ্রভু কিন্তু সেরকম নরম গরম। অর্থাৎ মহাপ্রভুকে যদি ঠিকমতো পূজা আর্চা করা যায়, নিয়ম মানা যায়, মহাপ্রভুকে কলিযুগের চলন্ত ঠাকুর, বলন্ত ঠাকুর বলে। আপনারা দেখেছেন আমরা বড় বড় দুর্গা পুজো করি, আমাদের মুটেরা তোলে, টলি দিয়ে টানে, গঙ্গার ঘাটে বিসর্জন হয়। মহাপ্রভুর কখনো বিসর্জন হয় না। মহাপ্রভু আবার নবকলবর যখন হবে তখন মাটির তলায় মহাপ্রভুকে দেওয়া হয়। আপনারা দেখবেন যে 400 বছর 500 বছর আগে যদি একটা লোহা বা একটা সোনার ইট মাটিতে রাখা হয়, সেটা যখন খোঁড়া হয় সোনা হয়েই বেরোয়, লোহা হয়েই বেরোয়। কিন্তু মহাপ্রভুর এমন লীলা, যখন আবার 15 থেকে 19 বছরের মধ্যে খোঁড়া হবে সেই জায়গাটা কিচ্ছু থাকবে না। তাই বলি, মহাপ্রভুর মতো ভগবান, মহাপ্রভু সবাইকে সমান চোখে দেখেন, তাই তার চোখ গোল। আর আমাদের রথযাত্রায় সকলের আমন্ত্রণ রইল। রসগোল্লা ভোগ 19 তারিখ সকাল 10টা থেকে রসগোল্লা ভোগ। আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, বাপি ঘোষ। আমি আজকে শুধু রসগোল্লা ভোগ পুরী ধামে দিতে যেতাম আর আসতাম। আজকে কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, রাজনৈতিকভাবে বা অন্য কোনোভাবে। মহাপ্রভুর আশীর্বাদ। আমার টাকা নেই, আমি 10 টাকার রসগোল্লা কিনে মহাপ্রভুকে ভোগ দিয়ে এসেছিলাম, মনের কথা বলে এসেছিলাম। মহাপ্রভু কিন্তু রসগোল্লা ভোগকে বলভদ্র দেবের থেকে নিয়ে আপনার যে মনের কথা, আপনার যে অসম্পূর্ণ কাজ, সেই কাজটি কিন্তু সম্পূর্ণ করে। তাই বলি, অদর্পণা হচ্ছে যত পেট আত্মা, যত দেব দেবী দেবতা আছে, তাদেরকে খাওয়ানো হয় একদিন। এই অদর্পণা দেখবেন পুরীতে 3টে হাঁড়ি ভাঙা। আমাদের এখানেও 18 তারিখ অদর্পণা হবে। প্রখণ্ডি করে, অর্থাৎ কোলে করে তুলে আমরা মহাপ্রভুকে নিয়ে মন্দিরে প্রবেশ করব। মাথায় তাইয়া থাকবে। আপনারা দেখেছেন টিভির পর্দায় বা আপনাদের মোবাইল ফোনে, এই মহাপ্রভু যখন চলে তখন মাথায় একটা মুকুট থাকে, আমরা মুকুট বলি বাংলা ভাষায়। সেই মুকুটও কিন্তু ঝনঝন করে নড়ে। আরেকটা জিনিস না বললে না, মহাপ্রভুর মন্দিরে বলভদ্র দেবের যেমন রাম এবং কৃষ্ণ আছেন, আমরা এই বছর রামকৃষ্ণ প্রতিষ্ঠা করছি। মহাপ্রভু প্রতিষ্ঠা করেছিলাম ঠিক কথা, কিন্তু আমি বাংলার মা লক্ষ্মী, মা সরস্বতী আমাদের মন্দিরে ছিলেন, কিন্তু বাংলার মা সরস্বতী, মা লক্ষ্মী, আমাদের বাঙালির যে দুয়াতে, সেইগুলো থাকবে না। এবারে এসে গেছে শ্রীদেবী, ভূদেবী, মদন মোহন আর রাম আর কৃষ্ণ, সবটাই পুরীর যে আদলে যে মন্দির পুজো হয়, সেইভাবেই আমরা অনুকরণ করছি না, আমরা অনুসরণ করে মহাপ্রভুকে পূজা আর্চা করতে চাইছি সকলের মঙ্গলের জন্য। সবাই একবার বলুন। অলরেডি বাগবাজারের এই স্থান পবিত্র স্থান, কেন এখানে দুর্গাপুজো সারা পৃথিবী বিখ্যাত, এবং এই দুর্গাপুজোর মুখ অনেকে নকল করে ঠাকুর তৈরি করে। আর এই যে এত থিমের যে রমরমা, তার মধ্যেও কিন্তু এখানে যা ভিড় হয় তা মানে বলার কথা না। এবং এই যে স্থানের একটা মহিমা, পবিত্রতা, সেইটাকে মেনে আমরা এইখানে একটা রথের মেলা গত বছর থেকে শুরু করা হয়েছে। আমাদের স্থানীয় কাউন্সিলর পৌরপিতা শ্রী বাপি ঘোষ, ওনার উদ্যোগে একটা মন্দির হয়েছে বাগবাজারের ঠিক মোড়ে, এবং সেইখানে সারা বছর এবং পুরী ধামে যেভাবে মহাপ্রভুর সেবা হয়, সেই নিয়ম মেনে সেইখানে পুজো করা হচ্ছে। এবং এই রথের মেলাটা গত বছর থেকে শুরু হয়েছে। আমাদের রথ বেরোবে আসছে কাল, মানে 7ই জুলাই সকাল 9টার সময়। এবং এইখানে এসে মহাপ্রভু, এটাই মাসির বাড়ি, এটাই আমাদের মাসির বাড়ি করা হয়েছে, এইখানে থাকবেন 8 দিন। এবং তারপরে আবার উল্টো রথে ঘুরে এসেও আবার কিন্তু এখানে উনি আবার বাকি 3 দিন থাকবেন। আমাদের নীলাদ্রি বিজয় আছে,
তারপর রসগোল্লা ভোগ হবে, সোনা বেশ হবে, একদম সম্পূর্ণ পুরীর আচার নিয়ম মেনে এখানে পুজো করা হচ্ছে। এবং তার সঙ্গে দেখছেন বিরাট রথের মেলাটা হচ্ছে সব থেকে আকর্ষণীয়। এইটাই কিন্তু সবাই চায় যে একটা শুধু জগন্নাথ দেব পুজো করা হলো সেটা নয়, তার সঙ্গে লাগোয়া একটা মেলা চলে, সব জায়গায় হয়। এবং পুরীর আমাদের রথ, সেই রথও আমাদের এবার সুন্দর করে তৈরি করা হয়েছে, কালকে আপনারা সবাই দেখতে পাবেন। ঠাকুর তার নিজের ইচ্ছে সবকিছু করিয়ে দেয়। আমরা বলি তোমার কর্ম তুমি করো, বা লোকে বলে আমি করি, বাস্তবে তা নয়। ঠাকুর নিজের ইচ্ছে সবকিছু করিয়ে নেন। আপনি দেখেছেন যেভাবে মূর্তি স্থাপন করার পর প্রতিটি পর্যায়ে বাপি তার সমস্ত কিছু মেনে যে কর্মসূচিগুলো নিয়েছে, বাগবাজারের মানুষের জন্য সেটা বিরাট বড় প্রাপ্তি, এবং কলকাতার মানুষের কাছেও সেটা বড় বিশাল পথচলতি মানুষ যারা বাগবাজারে এই মূর্তি দেখতে দেখতে যায়, এবং তার যে সৌন্দর্য ভীষণ ভালো লাগে আমাদের। কলকাতার সঙ্গে সব থেকে পুরানো শহর, যেটা আপনিও জানাচ্ছিলেন, তার সাথে কিন্তু এই মন্দিরের একটা নতুন উদ্ঘাটন কি জগন্নাথ দেবের কত বছর আগে এসছে সে তো আমরা বলতে পারবো না, কিন্তু বাগবাজার 300 বছরের থেকেও পত্তন হয়েছে বাগবাজারের পত্তন। ফলে বুঝতেই পারছেন যে বাগবাজার কলকাতা শহরের মধ্যে একটা এমন নির্দিষ্ট জায়গা, এটা এক কথায় মনে করে চেয়ারম্যান হিসেবে কতটা উৎসাহী পাবেন? খুব ভালো লাগে আমাদের, কারণ আমি তো 1 নম্বর বড় চেয়ারম্যান। আমি বললাম যে আমাদের বংশ পরিচয় বাগবাজারে, এই 30-এর বি বাগবাজার স্ট্রিটে আমাদের পূর্বপুরুষরা থাকতেন, এখনো যদি বাড়িটা আছে, ওই অস্তিত্ব খুব খারাপ অবস্থায় আছে। থ্যাংক ইউ।